পি ব্লক এলিমেন্টস এর মধ্যে গ্রুপ 15টা নিয়ে আলোচনা হবে। গ্রুপ 15 যে এলিমেন্টস গুলো রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের বিভিন্ন প্রপার্টিজ নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। জেনারেল প্রপার্টিজ গুলো এই ভিডিওতে ডিসকাস হবে, যেরকম অ্যাটমিক সাইজ, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট, এরকম বেশ কিছু প্রপার্টি নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো দেখো গ্রুপ 15 এলিমেন্টস এর জেনারেল প্রপার্টিজ। প্রথমে আমি বলতে চাইছি এদের একটু ইলেকট্রনিক কনফিগারেশন সম্পর্কে। ইলেকট্রনিক কনফিগারেশনটা এদের আউটার মোস্ট শেলের মোটামুটি সেম। যেরকম নাইট্রোজেনের আউটার মোস্ট শেলটা দেখলে সেটা হচ্ছে 2s2 2p3, ফসফরাসের ক্ষেত্রে 3s2 3p3, আর্সেনিকে 4s2 4p3, অ্যান্টিমনির ক্ষেত্রে 5s2 5p3, বিসমাথের ক্ষেত্রে আউটার শেল 6s2 6p3। আমি ভেতরের শেলগুলো নিয়ে আলোচনা করছি না, জাস্ট বাইরের শেলটা বলছি। সবারই অলমোস্ট সেম, অর্থাৎ একটা জেনারেল কনফিগারেশন পাওয়া যাচ্ছে ns2np3। এটাকে বলছি আমরা জেনারেল কনফিগারেশন। অর্থাৎ এই গ্রুপের যে সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে তাদের প্রত্যেকের কনফিগারেশনকে ns2np3 এই জেনারেল কনফিগারেশন দিয়ে আমরা প্রেজেন্ট করতে পারি। তো এই জেনারেল কনফিগারেশন দিয়ে প্রেজেন্ট যেহেতু করতে পারছি, তাই দেখা যাচ্ছে এদের আউটার মোস্ট শেলে টোটাল 5টা ইলেকট্রন রয়েছে। ns এ রয়েছে 2টো ইলেকট্রন, আর np যে শেলটা রয়েছে তাতে রয়েছে 3টে ইলেকট্রন, একটা একটা করে। এর কারণটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, অর্থাৎ একই এনার্জির 3টে অরবিটালে একটা একটা করে ইলেকট্রন থাকবে। এবার এই কনফিগারেশন অনুযায়ী টোটাল আনপেয়ার্ড ইলেকট্রনের যদি নাম্বার বলি, আনপেয়ার্ড ইলেকট্রন, যেটাকে আমরা অযুগ্ম ইলেকট্রনও বলে থাকি, আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল টোটাল 3টে। তাহলে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য এক্ষেত্রে যোজ্যতা বা ভ্যালেন্সি দেখাবে 3। এই গ্রুপের যে এলিমেন্টস গুলো রয়েছে সমস্ত, তারা ভ্যালেন্সি দেখাবে 3। কিন্তু কোথাও কোথাও ডি অরবিটাল যখন থাকবে, ns এর যে ইলেকট্রনটা রয়েছে সেটা ডি অরবিটালে যদি ট্রান্সফার হয়ে যায়, তখন এই গ্রুপের এলিমেন্টরা 5 যোজ্যতা অর্থাৎ 5 ভ্যালেন্সিও দেখাতে পারে। অর্থাৎ কনফিগারেশনে ns np এর সাথে যদি ডি অরবিটালও থাকে, মনে করা যাক 2s আছে, 3s 3p 3d আছে। 2 নম্বর শেলে তো হবে না, 2s 2p এর ক্ষেত্রে হবে না ডি অরবিটাল, কিন্তু 3 নম্বর যদি শেলটার কথা বলি সেখানে ডি অরবিটাল থাকতে পারে। তো সেক্ষেত্রে s এর একটা ইলেকট্রন চলে যাবে ডি অরবিটালে, আর যেরকম পি অরবিটালে ইলেকট্রন গুলো ছিল থাকবে। তো এটা হয়ে গেল এক্সাইটেড স্টেট বা উত্তেজিত অবস্থা। এটাকে আমরা বলবো তখন এক্সাইটেড স্টেট বা উত্তেজিত অবস্থা। তখন আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাচ্ছে আমাদের 5। তারপর টোটাল 5টা আনপেয়ার্ড ইলেকট্রন আমরা দেখতে পাবো। আমাদের গ্রুপ 15 এলিমেন্টের ক্ষেত্রে দুরকম তাহলে ভ্যালেন্সি দেখা যাবে। ভ্যালেন্সি বা যোজ্যতা হতে পারে গ্রুপ 15 এর ক্ষেত্রে 3ও হতে পারে, 5ও হতে পারে। 3 হচ্ছে নর্মাল অবস্থায় আর 5 হচ্ছে এক্সাইটেড স্টেটে। তবে এর জন্য দরকার হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটাল যদি থাকে তবেই এই 5 যোজ্যতা মানে 5 ভ্যালেন্সি দেখাতে পারবে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু লাস্ট শেলটা হচ্ছে 2s2p,
তো এখানে কোনো ডি অরবিটাল থাকে না। তো এখানে আমরা বলবো নাইট্রোজেনের ক্ষেত্রে নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, এটা নাইট্রোজেনের জন্য। এবার বাকি ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ প্রত্যেকের ক্ষেত্রেই ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তার ফলে প্রত্যেকের ক্ষেত্রেই ভ্যালেন্সি 3ও হতে পারে 5ও হতে পারে। একমাত্র যার ক্ষেত্রে ভ্যালেন্সি 5 হবে না সে হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেন এলিমেন্টের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম অর্থাৎ এক্সেপশন দেখতে পাচ্ছি। নাইট্রোজেনের ক্ষেত্রে ভ্যালেন্সি অনলি হবে 3। এখানে ভ্যালেন্সি হচ্ছে নাইট্রোজেনের জন্য অনলি 3, 5 হবে না। তো সেই কারণে নাইট্রোজেনের যে কম্পাউন্ডস গুলো হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে সাপোজ আমরা ক্লোরাইড ভাবলে NCl3 ক্লোরাইড পেতে পারি। ফসফরাসের ক্লোরাইড হতে পারে PCl3 হতে পারে, PCl5 হতে পারে ফসফরাসের। আর্সেনিকেরও তাই, অ্যান্টিমনিরও তাই, বিসমাথেও তাই। অর্থাৎ সবার ক্ষেত্রেই, বাকি নাইট্রোজেনকে বাদ দিয়ে সবার ক্ষেত্রে 3, 5 দুটো ভ্যালেন্সি পসিবল। নাইট্রোজেনের ক্ষেত্রে একমাত্র ভ্যালেন্সি 3 হয়। এর জন্য আরেকটাও প্রপার্টিতে ডিফারেন্স আসছে, যেরকম নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা এরকম NOCl3 ধরনের কোনো কম্পাউন্ড পাবো না, এরকম কম্পাউন্ড হয় না, যেখানে ফসফরাস POCl3 ফর্ম করতে পারে। তাহলে এখানে ফসফরাস কি করছে, ফসফরাস অক্সিজেনের সাথে ডবল বন্ড করে 3টে ক্লোরিনের সাথে 3টে সিঙ্গেল বন্ড করতে পারছে। টোটাল 5টা ভ্যালেন্সি ফসফরাস দেখাতে পারছে POCl3 কম্পাউন্ডে, কিন্তু NOCl3 বলে কোনো কম্পাউন্ড সম্ভব নয়, কারণ নাইট্রোজেনের ভ্যালেন্সি 5 হয় না, নাইট্রোজেনের ভ্যালেন্সি শুধুমাত্র 3 হতে পারে। যদি বলি আমি ম্যাক্সিমাম ভ্যালেন্সি নাইট্রোজেনের কি, তাহলে 3 না, ম্যাক্সিমাম নাইট্রোজেন যে বন্ড করতে পারে সেটা 4টে। অর্থাৎ নাইট্রোজেন চাইলে একটা বন্ড বেশি করতে পারে, তার যে 2s এর ইলেকট্রন পেয়ারটা থাকছে ওই ইলেকট্রন পেয়ারটা ইউজ করে। নর্মালি নাইট্রোজেনের ক্ষেত্রে যেরকম ধরো NH3 হয়, এই যে লোন পেয়ারটা থাকে, তো লোন পেয়ারটা ইউজ করে NH4 হতে পারে। অর্থাৎ লোন পেয়ার দিয়ে আমাদের বন্ডিংটা হতে পারে, ম্যাক্সিমাম নাইট্রোজেনের ভ্যালেন্সি 4 হতে পারে। এখানে যেমন ভ্যালেন্সি 3 দেখাচ্ছে, একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, সরি আনপেয়ার্ড বলছি, একটা লোন পেয়ার রয়েছে, আর এখানে আমরা দেখছি সেটা রয়েছে টোটাল 4টে বন্ড পেয়ার। তো ম্যাক্সিমাম নাইট্রোজেন যেটা করতে পারে সেটা হচ্ছে 4টে বন্ড পেয়ার বানাতে পারে, 4টে বন্ডিং হতে পারে নাইট্রোজেনে। কিন্তু আমরা এখানে দেখছি ফসফরাস 5টা বন্ড করতে পারে, কারণ এর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এদের অক্সিডেশন নাম্বারগুলো। অক্সিডেশন নাম্বারগুলো কার কিরকম আছে, তো সেটা দেখতে গেলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখব অনেক বেশি অক্সিডেশন নাম্বার হয়। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা অক্সিডেশন নাম্বার রেঞ্জ দেখতে পাবো প্রায়, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে -3 থেকে +5। নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার -3 টু +5 অবধি সব অক্সিডেশন নাম্বারগুলোই নাইট্রোজেন দেখাতে পারে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই, প্রচুর অক্সিডেশন নাম্বার নাইট্রোজেনের হতে পারে, -3 থেকে শুরু করে +5। ঠিক আছে, এখানে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করছে, নাইট্রোজেন +5 অক্সিডেশন স্টেট দেখায়, তাহলে কি নাইট্রোজেনের 5 ভ্যালেন্সি হয়? আমরা তো জানলাম যে ম্যাক্সিমাম ভ্যালেন্সি হতে পারে 4। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। যেরকম HNO3 আমরা দেখছি, HNO3 তে নাইট্রোজেন হচ্ছে +5 অক্সিডেশন স্টেট। এখানে বুঝতে হবে অক্সিডেশন স্টেট আর ভ্যালেন্সি কিন্তু এক ব্যাপার নয়। অক্সিডেশন স্টেট বলতে তার যে চার্জটা অ্যারাইজ করছে সেটা, অর্থাৎ কম্পাউন্ডে থাকা অবস্থায় যে ম্যাক্সিমাম চার্জটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে তার অক্সিডেশন স্টেট, দ্যাট ইজ +5। তার মানে 5টা বন্ড করছে এটা নয়।
বন্ড কিন্তু করছে চারটে, একটা অসমযোজী বন্ড বা কোঅর্ডিনেট বন্ডিং আছে এখানে। সো ওই কারণে HNO3 এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, HNO3 +5 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, কিন্তু ভ্যালেন্সি কখনো নাইট্রোজেনের 5 হয় না। ভ্যালেন্সি আর অক্সিডেশন স্টেট কিন্তু একটু আলাদা। ভ্যালেন্সি মানে কটা বন্ড তৈরি করতে পারছে, আর অক্সিডেশন স্টেটে কিন্তু আমরা কটা বন্ড হলো তার সাথে সবসময় কানেকশন পাচ্ছি না। এখানে যেরকম আমরা দেখলাম +5 হচ্ছে, কিন্তু 5টা বন্ড নেই, বন্ড ম্যাক্সিমাম 4টে। নাইট্রোজেন 4টের বেশি বন্ড করতে পারে না, কিন্তু নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার +5 হতে পারে। ফসফরাসের ক্ষেত্রেও তাই একইভাবে -3 থেকে +5 অনেক রকম অক্সিডেশন স্টেট দেখা যায়। তো নাইট্রোজেন ফসফরাস অনেক রকম অক্সিডেশন স্টেট দেখায়, মানে জারণ অবস্থা অনেক রকম নাইট্রোজেন এবং ফসফরাসের হতে পারে। এবার এই +3 আর এখানে +3 আর +5 নিয়ে যদি আলোচনা করি, তো এদের মধ্যে কার ক্ষেত্রে +3 বেশি স্টেবল, কার ক্ষেত্রে +5 বেশি স্টেবল, এই ডিসকাশনটা এবার আমরা একটু চলে আসবো। সো আমাদের পয়েন্টটা হচ্ছে +3 আর +5 এদের মধ্যে কোনটা মোর স্টেবল। তো নাইট্রোজেনের ক্ষেত্রে বলো, ফসফরাসের ক্ষেত্রে বলো, সব +5 মোর স্টেবল। আর্সেনিকও তাই, অ্যান্টিমনিও তাই। কিন্তু বিসমাথে গিয়ে কি হয়, +3 হচ্ছে এর মোর স্টেবল। তো ওপর থেকে নিচে, গ্রুপের ওপর থেকে নিচে যে ঘটনাটা ঘটলো খেয়াল করে দেখো, যে লোয়ার অক্সিডেশন স্টেট +3 এবং +5 এর মধ্যে +3 হচ্ছে লোয়ার অক্সিডেশন স্টেট, তার প্রায়োরিটি বাড়লো। অর্থাৎ লোয়ার যে অক্সিডেশন স্টেটটা রয়েছে সেটার স্টেবিলিটি আগের থেকে বেড়ে গেল। তো এই যে স্টেবিলিটি আগের থেকে বেড়ে গেল, +5 এর তুলনায় +3 মোর স্টেবল হয়ে গেল, যেটা উপরের দিকে +5 মোর স্টেবল ছিল, আর নিচের দিকে যত নামছে আমরা +3 মোর স্টেবল হয়ে গেল। তার ফলে বিসমাথ 5 salts are strong oxidizing agent। সো ব্যাপারটা কি দাঁড়ালো, বিসমাথ 5 এর যে সল্ট গুলো হয় তাই এরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হলো, কারণ এই বিসমাথ 5 গুলো সবাই বিসমাথ 3 তে কনভার্ট হবে এবং তারা কি করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, দুটো ইলেকট্রন ছেড়ে দেবে না, অ্যাকসেপ্ট করে নেবে, দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেবে। তো যখনই তারা দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিচ্ছে, অ্যাকসেপ্ট করে নিলে +5 থেকে +3 তে কনভার্ট হয়ে যাবে। এই যে +5 থেকে +3 তে কনভার্ট হয়ে গেল, এইভাবে এরা অন্য কোনো পদার্থকে জারিত করতে পারবে। তাই বিসমাথ 5 এই যে সল্ট গুলো হয় তারা স্ট্রং অক্সিডাইজিং। বিসমাথ 5 ইজিলি বিসমাথ 3 তে কনভার্ট হতে চায়, বিসমাথ 3 মোর স্টেবল। এবার বিসমাথ 5 যদি বিসমাথ 3 তে কনভার্ট হতে চায় তাহলে কি করতে হবে তাকে, তাহলে একটাই উপায়, তাকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে, এবং বিভিন্ন ধরনের পদার্থ থেকে যখন সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে, তখন অন্য পদার্থকে সে জারিত করছে বা অক্সিডাইজ করছে, তাই এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারছি বিসমাথ 5 কেন তীব্র জারক। তো বিসমাথ 5 তীব্র জারক, এই পয়েন্টটা বুঝলাম, কিন্তু এখন একটা বিষয় ক্লিয়ার হয়নি, দ্যাট ইজ +3টা হঠাৎ করে মোর স্টেবল হলো কেন। এই যে +3টা মোর স্টেবল হলো, তাই তো বিসমাথ 5 স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তো এই কোশ্চেনটা এবার সলভ করতে হবে যে কেন +3 মোর স্টেবল। তো এর কারণ হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট, যেটাকে বাংলায় বলে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব।
ইনার্ট পেয়ার এফেক্টে কি হয়, এই যে এনএস এর ইলেকট্রন পেয়ারটা থাকে আর এনপি তে যে ইলেকট্রন গুলো থাকে, এনএস এর ইলেকট্রন যখন পাশের ডি অরবিটালে চলে যাবে, এই হচ্ছে ডি অরবিটাল, ধরো ডি অরবিটাল যখন শিফট করবে তখন তো ভ্যালেন্সি 5 দেখাবে। তাহলে ভ্যালেন্সি 5 দেখানোর জন্য এস এর ইলেকট্রনটাকে ডি তে যেতে হবে। কিন্তু এরকম যদি হয় যে এস আর ডি এর মধ্যে এনার্জি গ্যাপ খুব বেশি, তাহলে এস থেকে ইলেকট্রন ডি তে যাওয়ার টেন্ডেন্সিটাও কমে যাবে। অর্থাৎ যদি এস আর ডি এর মধ্যে এনার্জি গ্যাপটা খুব বেশি হয়, তাহলে এস থেকে ইলেকট্রন কিন্তু ডি তে খুব একটা যেতে চাইবে না। তার ফলে আমরা দেখতে পাবো যে এস এর ইলেকট্রন জোড়টা ইলেকট্রন জোড় হয়েই থেকে যাবে। অযুগ্ম ইলেকট্রন সংখ্যাও 3 থেকে যেতে চাইবে। 5 হতে পারে যদি এস থেকে ডি তে যায়, কিন্তু যাওয়ার টেন্ডেন্সিটার কথা বলছি, অ্যাকচুয়ালি যেতে চাইছে কি, চাইছে না, যার টেন্ডেন্সি কম। তাহলে এস থেকে যদি ডি তে যাওয়ার টেন্ডেন্সি কম হয়, তাহলে +5 জারণ অবস্থার স্থায়িত্ব কমে গেল, তার থেকে +3 জারণ অবস্থা বেশি স্থায়ী। তো এভাবে করে এই ঘটনাটাকে আমরা বলছি ইনার্ট পেয়ার এফেক্ট, বা এই যে ইলেকট্রন পেয়ারটা রয়েছে দ্যাট ইজ ইনার্ট পেয়ার হিসেবে থাকছে, এটাকে আমরা বলছি ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার হয়ে গেলে এস থেকে ইলেকট্রন দিতে যাবে না, এক্সাইটেড স্টেট তৈরি হবে না, স্বাভাবিকভাবেই +3 মোর স্টেবল হবে। তো এখানে আমরা আলোচনা করলাম ইলেকট্রনিক কনফিগারেশন, জারণ সংখ্যাগুলো, যোজ্যতাগুলো, যেগুলো এগুলো হতে পারে এই আমাদের গ্রুপ 15 এলিমেন্টের সংক্রান্ত, সেগুলো আমরা কমপ্লিট করলাম। এবার চলে আসছি আমরা গ্রুপ কম্পারিজনের আরেকটা পোর্শনে, সেটা হচ্ছে অ্যাটমিক সাইজ, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, মেটালিক ক্যারেক্টার। এই 4টে পয়েন্ট নিয়ে ডিসকাশন করব আমরা। তো প্রথমে চলে আসি অ্যাটমিক সাইজে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, উপর থেকে নিচে অ্যাটমিক সাইজ ক্রমশ ইনক্রিজ করে। প্রত্যেকটা গ্রুপেই আমরা দেখেছি যে সাইজের যে ইনক্রিজটা উপর থেকে নিচে হয়। তাহলে নাইট্রোজেন হচ্ছে সবচেয়ে ছোট সাইজ এবং বিসমাথ হচ্ছে সবচেয়ে বড় সাইজ। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছি অ্যাটমিক সাইজ ইনক্রিজ ডাউন দ্য গ্রুপ। তাহলে ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করছে অ্যাটমিক সাইজ। এবার বিসমাথ আর অ্যান্টিমনি, এদের মধ্যে যে সাইজের গ্যাপটা, অ্যান্টিমনি বিসমাথ এদের মধ্যে যে সাইজের গ্যাপটা, এই গ্যাপটা দেখা যাচ্ছে খুব বেশি না। তো এখানে হঠাৎ করে সাইজের ইনক্রিজটা কম হলো কেন? ওয়াই স্মল ইনক্রিজ? ওকে, তো আমাদের পয়েন্টটা হচ্ছে ওয়াই স্মল ইনক্রিজ। তো এর যে কারণটা আমরা বলছি ডিউ টু প্রেজেন্স অফ ডি and f orbital in inner shell. এদের কি হয়? লেস স্ক্রিনিং এফেক্ট। তো ব্যাপারটা কি হয় যে আমাদের এই অ্যান্টিমনি, বিসমাথ, এই যে এই সমস্ত এলিমেন্ট গুলো রয়েছে, এদের ক্ষেত্রে ঘটনাটা ঘটে যায় যেটা, যে এদের যে স্মল রেডিয়াস যে গ্যাপটা রয়েছে, মানে সাইজের যে ছোট গ্যাপ, কেন এখানে অ্যান্টিমনি থেকে বিসমাথ কম বড়, মানে বড় বাট গ্যাপটা কম, এর কারণ হচ্ছে যে ডি আর এফ অরবিটাল তো মাঝখানে ঢুকে পড়ছে। অ্যান্টিমনি থেকে যখন বিসমাথে আসছি, ডি অরবিটাল, এফ অরবিটাল সবই চলে আসছে, তাদের স্ক্রিনিং এফেক্টটা কম হয়। স্ক্রিনিং এফেক্ট আমরা জানি, স্ক্রিনিং এফেক্ট ডি অরবিটাল বা এফ অরবিটাল এদের কম হয়ে থাকে। এবং এরা কোথায় রয়েছে? এরা রয়েছে ভেতরের শেল, ইনার শেল। তো ভেতরের যে কক্ষে রয়েছে এই ডি এবং এফ অরবিটাল, তাদের কম স্ক্রিনিং এফেক্ট, তার জন্য
কি হচ্ছে, নিউক্লিয়াসের যে চার্জটা বাইরের শেলের উপর বেশি পড়ছে, তাই বাইরের কক্ষটাকে নিউক্লিয়াস টানতে ভালো পারছে। ওই কারণে বিসমাথের ক্ষেত্রে সাইজটা ততটা বাড়তে পারছে না। তো এইটাকে আমরা কারণ হিসেবে নিচ্ছি কেন অ্যান্টিমনি থেকে বিসমাথের সাইজ খুব একটা বেশি বাড়ছে না। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি। তো এই যে আয়নাইজেশন এনার্জিটা হয়, এটা হলো বাইরের একটা ইলেকট্রন বার করতে যে এনার্জিটা লাগে। কোন একটা পরমাণু আছে, ধরো সে নাইট্রোজেন হোক আর যেই হোক, তার থেকে একটা ইলেকট্রন বার করে দিলাম, তাহলে সে হয়ে গেল নাইট্রোজেন প্লাস। তো এই যে নাইট্রোজেন থেকে নাইট্রোজেন প্লাস বানালাম, তার জন্য আমাকে ইলেকট্রন বার করতে হলো। এই ইলেকট্রনটা বার করতে হলে একটা অ্যামাউন্ট অফ এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে বার করতে হবে। তো সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে আমরা বলছি আমাদের আয়নাইজেশন এনার্জি। শর্টে বললাম, আরো অনেক কথা আছে আয়নাইজেশন এনার্জি ডেফিনেশনে। তো সহজ কথায় যেটা আমরা বুঝতে পারলাম, ইলেকট্রনটা বার করতে হবে। তো এখন ইলেকট্রন যদি বার করতে হয়, কম এনার্জি লাগলে আয়নাইজেশন এনার্জি কম, বেশি এনার্জি লাগলে আয়নাইজেশন এনার্জি বেশি। তো ভেবে দেখো কোথায় ইলেকট্রন বার করতে বেশি বল প্রয়োগ তোমায় করতে হবে। তো খুব সিম্পল যদি বলি আমরা, আয়নাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু 1 বাই সাইজ। তার মানে হচ্ছে যেখানে সাইজ ছোট হবে, যেখানে সাইজ ছোট হবে সেখানে নিউক্লিয়াসের কাছে থাকবে ইলেকট্রন, ওই ইলেকট্রনটা বার করতে বেশি এনার্জি লেগে যাবে। আর যেখানে সাইজ বড় হবে, নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকবে ইলেকট্রন, সেখানে ইলেকট্রন বার করা অনেক ইজি হয়ে যাবে। তো এই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা বলতে পারি আয়নাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু 1 বাই সাইজ, বিকজ সাইজ বেশি আয়নাইজেশন এনার্জি কম। আর সাইজ যদি কম হয়, মানে ছোট সাইজ হয়, তাহলে আয়নাইজেশন এনার্জি বেশি হয়। তো ডাউন দ্য গ্রুপ যদি বলি, ডিক্রিজ করবে আয়নাইজেশন এনার্জি। সবচেয়ে বেশি আয়নাইজেশন এনার্জি হচ্ছে নাইট্রোজেনের। এই গ্রুপের মধ্যে ডাউন দ্য গ্রুপ আমরা যেটা দেখব যে একটা ডিক্রিজ হবে। এখানে আয়নাইজেশন এনার্জি বা আইই শর্টে বলছি আমরা, এটা হবে ডিক্রিজ ডাউন দ্য গ্রুপ। তো উপর থেকে নিচে আয়নাইজেশন এনার্জি কমতে থাকবে, প্রত্যেকটা গ্রুপেই তাই হয়। আর এই গ্রুপে যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশনটা রয়েছে ns2np3, এটা হাফ ফিল্ড, সো এদের আয়নাইজেশন এনার্জি কম্পারেটিভলি একটু বেশি থাকে। যেহেতু স্টেবল কনফিগারেশন রয়েছে, এদের আয়নাইজেশন এনার্জি পরের যে গ্রুপ 16 তার থেকে বেশি। মানে সাধারণত পরের গ্রুপগুলো আয়নাইজেশন এনার্জি বেশি হয়, এখানে গ্রুপ 15 এর আয়নাইজেশন এনার্জি 16 এর থেকে বেশি হচ্ছে এর হাফ ফিল্ড স্টেবল কনফিগারেশনের জন্য। তো এদের সবারই আয়নাইজেশন এনার্জি একটু বেশি দেখা যাবে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি হবে নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি এবং সবচেয়ে কম হবে বিসমাথ। তো ডাউন দ্য গ্রুপ আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। দেখবে খেয়াল করে, আয়নাইজেশন এনার্জি যার বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটিটাও বেশি হয়। তো সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে আমাদের নাইট্রোজেন। এই গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নাইট্রোজেন। ওপরের দিকে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আর নিচের দিকে যত যাবে ইলেকট্রোপজিটিভিটি বাড়বে। যত নিচের দিকে আমরা যাব তত ইলেকট্রোপজিটিভিটি বাড়বে। ওকে, ইলেকট্রোনেগেটিভিটি তার উল্টো করলে ইলেকট্রোপজিটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ওপরে বেশি হয়, ইলেকট্রোপজিটিভিটি নিচের দিকে বেশি হয়। যত আয়নাইজেশন এনার্জি কম হবে তত বেশি ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার বাড়বে। এবার তার সাথে মেটালিক ক্যারেক্টারও কানেক্টেড। যত বেশি ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার হবে তত বেশি মেটালিক ক্যারেক্টারটাও বাড়ে। তো ওই কারণে মেটালিক ক্যারেক্টারও দেখা যাবে নিচের দিকে ক্রমশ ইনক্রিজ করবে। তো মেটালিক ক্যারেক্টারটাও বলবো আমরা ইনক্রিজ ডাউন দ্য গ্রুপ। ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টারটাও বেড়ে যায়। তো এইভাবে করে আমরা পয়েন্টস গুলো চারটে কভার করলাম। চারটে পয়েন্ট দেখো ডিসকাশন হলো যে কিভাবে আয়নাইজেশন এনার্জি চেঞ্জ হচ্ছে, কিভাবে ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ হচ্ছে, কিভাবে মেটালিক ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। এখানে একটু বলে রাখি,
আমাদের এই যে নাইট্রোজেন এবং ফসফরাস আছে, এরা হচ্ছে আমাদের নন মেটাল, মানে অধাতু, নন মেটাল বা অধাতু। তারপরে আর্সেনিক আর অ্যান্টিমনি, এদের মধ্যে একটু মেটালিক ক্যারেক্টারটা বেড়ে যায়, তাই এরা হচ্ছে মেটালয়েড। মেটালয়েড মানে ধাতু কল্প, যেটাকে আমরা বলি বেঙ্গলিতে। আর বিসমাথটা এদের মধ্যে মেটাল। তার মানে কি হলো, ওপর থেকে নিচের দিকে মেটালিক ক্যারেক্টার কিন্তু বাড়ছে। নন মেটাল আছে, মেটালয়েড আছে, তারপর মেটাল, ওপর থেকে নিচে মেটালিক ক্যারেক্টার বাড়ছে। আমরা অ্যালোট্রপি, অ্যালোট্রপি বাংলায় বলে বহুরূপতা। তো হয় কি, বিভিন্ন এলিমেন্টের আছে যে বিভিন্ন ফর্মে এলিমেন্টগুলোকে পাওয়া যায়। মানে যেরকম ধরো ফসফরাস, অনেক রকমের টাইপ আছে। ফসফরাসের মধ্যে সবচেয়ে কমন যেটা হচ্ছে, একটা হচ্ছে হোয়াইট ফসফরাস, হোয়াইট কালারের হয়, একটা রেড কালার, ঠিক আছে, হ্যাঁ, আর ব্ল্যাক ফসফরাস পাওয়া যায়, হোয়াইট, রেড, ব্ল্যাক, ঠিক আছে, পার্পল হয় ফসফরাস। তো এই যে বিভিন্ন কালারের যে ফসফরাস পাওয়া যায়, একটা পার্টিকুলার টাইপের নয়, ঠিক আছে। তো এটাকে আমরা অ্যালোট্রপি বলি বা বহুরূপতা বলি। যেমন কার্বনের আমরা পড়েছি ডায়মন্ড, গ্রাফাইট, এগুলো হচ্ছে বহুরূপতা, অর্থাৎ একই এলিমেন্ট কিন্তু বিভিন্ন ফর্মে এক্সিস্ট করে। তো দেখা যায় যে একমাত্রই নাইট্রোজেন আর বিসমাথ, এদের বাদ দিয়ে, আবার বলছি, রিপিট করছি, নাইট্রোজেন আর বিসমাথ বাদ দিয়ে সবারই অ্যালোট্রপি আছে। তাহলে অ্যালোট্রপি কাদের কাদের আছে? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এই তিনটে এলিমেন্টের আমরা অ্যালোট্রপি দেখতে পাই। বিভিন্ন রকম ফর্মে এলিমেন্টগুলো থাকে। নেই কাদের? নাইট্রোজেনেরও নেই, বিসমাথেরও নেই। তো এমসিকিউ এখান থেকে করা যেতে পারে যে নিচের কোনটার অ্যালোট্রপি এক্সিস্ট করে না? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। তো অপশন হবে নাইট্রোজেন। ওকে, সো এইভাবে করে আমাদের অ্যালোট্রপি থেকে কোয়েশ্চেন হতে পারে। নেক্সট হচ্ছে মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট। জানি আমরা মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট ডিপেন্ড করে ইন্টারমলিকুলার ইন্টারাকশনের উপর। তো এই যে মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট নিয়ে আলোচনা করছি, এটা মনে রাখতে হবে ডিপেন্ডস অন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। ওকে, তো এটা ডিপেন্ড করবে বেসিক্যালি কিন্তু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের উপর। যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা কাজ করে বিভিন্ন মলিকিউলস গুলোর মধ্যে, যে অ্যাট্রাকশন গুলো কাজ করে, আকর্ষণ বল যেগুলো কাজ করে, তার উপর মেল্টিং বয়েলিং পয়েন্ট ডিপেন্ড করে। নর্মালি আমাদের এই যে গ্রুপটা রয়েছে, আমরা গ্রুপটা আলোচনা করছি, তাতে দেখা যায় যে ওপর থেকে নিচে বয়েলিং পয়েন্ট দুর্দান্ত ভাবে ইনক্রিজ করে যায়। তো এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্টের কোনো ব্যতিক্রম কিছু নেই। বয়েলিং পয়েন্ট ওপর থেকে নিচে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, অ্যাট্রাকশন ফোর্স বাড়ছে, তো ন্যাচারালি বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে, যেটা খুব স্বাভাবিক ব্যাপার। এখানে বলে রাখি, নাইট্রোজেন ফসফরাসের মধ্যে কিন্তু আমাদের যে ভ্যান ডের ওয়ালস ফোর্স কাজ করে, ঠিক আছে, হ্যাঁ, এই ভ্যান ডের ওয়ালস ফোর্সটা, যে ফোর্সটা কাজ করে ভ্যান ডের ওয়ালস ফোর্স, এটা কিন্তু মনে রাখতে হবে ডিপেন্ডস অন সাইজ, ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ডস অন সাইজ। তো সাইজ ছোট বড় তার উপর ডিপেন্ড করে। যত দেখবে সাইজ বাড়বে তত ভ্যান ডের ওয়ালস ফোর্স বেড়ে যায়। ন্যাচারালি কি হয়, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, এগুলো সব বাড়তে থাকে। ওকে, সো নাইট্রোজেন থেকে ফসফরাস সাইজে বড়, ফসফরাস থেকে আর্সেনিক সাইজে বড়। ওকে, এর পরপর যারা রয়েছে সমস্ত, এদের ক্ষেত্রে এই যে ভ্যান ডের ওয়ালস ফোর্সটা, অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, তো এই অ্যাট্রাকটিভ ফোর্সটা কিন্তু ডিপেন্ডস অন সাইজ, অর্থাৎ সাইজের উপর ডিপেন্ড করে। সাইজ যত বড় হবে তত এই ভ্যান ডের ওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে যাবে। তো নাইট্রোজেন থেকে ফসফরাসের অ্যাট্রাকটিভ ফোর্স বেশি, ফসফরাসের থেকে আর্সেনিকের অ্যাট্রাকটিভ ফোর্স বেশি, তাই বয়েলিং পয়েন্টও বেড়ে যাচ্ছে। একইভাবে মেল্টিং পয়েন্টও তাই হবে, কিন্তু মেল্টিং পয়েন্টে একটু সমস্যা আছে। মেল্টিং পয়েন্টে কি হচ্ছে, মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে, মেল্টিং পয়েন্ট শর্টে এমপি লিখলাম, ঠিক আছে।
সো এখানে কি হচ্ছে, আর্সেনিক অবধি এটা ইনক্রিজ করছে, ঠিক আছে। অদ্ভুত রকম ব্যাপার, আর্সেনিক অবধি কিন্তু একটা ইনক্রিজ দেখতে পাচ্ছি, তারপর হঠাৎ করে এদিকে ডিক্রিজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আর্সেনিক অবধি পরপর ইনক্রিজ হলেও আর্সেনিক থেকে পরে কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। আমরা দেখছি এটা এই টেন্ডেন্সিটা মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে ঘটছে। তো মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট এগুলো কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে না, প্রথমে ইনক্রিজ তারপরে ডিক্রিজ দেখাচ্ছে। তো এটা কেন, ডিক্রিজটা কেন হচ্ছে, এর কারণটা আমরা বলছি এই যে অ্যান্টিমনি থেকে বিসমাথ এই পার্টিকুলার জায়গাটা বিশেষ করে ঘটছে ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট হয়ে যাচ্ছে এবং তার জন্য যে বন্ডিং এ পার্টিসিপেটিং ইলেকট্রনটা, যে বন্ডিং এ ইলেকট্রনটা পার্টিসিপেট করে তার সংখ্যাটা কিন্তু কমছে এবং ওই কারণে বন্ডিংটাও এখানে কম হচ্ছে। ওকে, এখানে বন্ডিংটাও কম হচ্ছে। তো আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে এবং বিসমাথে যে ঘটনাটা ঘটছে খেয়াল করো, এখানে উপর থেকে নিচে যখন নামছি তখন ইনার্ট পেয়ার এফেক্ট ঘটে যাচ্ছে। ইনার্ট পেয়ার এফেক্টের জন্য এক্ষেত্রে কম ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করছে, যেখানে আর্সেনিকে 5খানা ইলেকট্রন পার্টিসিপেট করতে পারছে, এখানে ইনার্ট পেয়ার এফেক্ট কাজ করে যাওয়ার জন্য কম ইলেকট্রন অর্থাৎ 3টে ইলেকট্রন পার্টিসিপেট করছে, তার ফলে বন্ডিং কম হচ্ছে, তার ফলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনও কমছে। ওই কারণে মেল্টিং পয়েন্টে এই এফেক্টটা পড়ছে। মেল্টিং পয়েন্টটা কিন্তু প্রথমে ইনক্রিজ ছিল, পরে ডিক্রিজ করছে। চলে আসবো নেক্সট পয়েন্টে, আমাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড ভাঙতে যে এনার্জি লাগে সেটাকে আমরা বলছি বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ডিসোসিয়েশন যে কথাটা আমরা বলছি এর কথা মানে হচ্ছে বিভাজন বা ভাঙন, ভেঙে ফেলা। বন্ড ভাঙতে যে এনার্জি লাগবে, এবার এই বন্ড ডিসোসিয়েশন এনার্জি তার মানে বোঝাচ্ছে কোন বন্ড কতটা স্ট্রং, কোনটা উইক। যে বন্ড যত বেশি স্ট্রং হবে তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত কি হবে, বেশি হবে। ওই কারণে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ পরপর দেখা যাচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিন্তু নর্মালি যেটা হওয়া উচিত কমবে। বাট এখানে এক্সেপশন হচ্ছে নাইট্রোজেন। আমাদের এখানে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা বন্ড ডিসোসিয়েশন এনার্জি, দ্যাট ইজ নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড অ্যান্ড ফসফরাস ফসফরাস বন্ড। এই বন্ডটার মধ্যে কোনটা স্ট্রং? তো এইটা হচ্ছে স্ট্রং বন্ড। নর্মালি আমরা জানি ছোট অ্যাটমের বন্ডিং স্ট্রং হয়, যত বড় সাইজের অ্যাটম হয়ে যায় বন্ডিং উইক হতে থাকে। হ্যাঁ, অবশ্যই নিচের দিকে যত নামবো আমরা বন্ড আরো উইক হবে, বিসমাথে নিশ্চয়ই স্ট্রং বন্ড পাবো না, উইক বন্ড হয়ে যাবে। কিন্তু নাইট্রোজেনের বন্ডটা যেটা সবচেয়ে স্ট্রং হওয়ার কথা, এটা ব্যতিক্রম হয়ে গেল, এখানে বন্ডটা কম্পারেটিভলি উইক হয়ে গেল। তো কেন উইক বন্ডিং? উইক বন্ডিং এর কারণটাই হলো যে নাইট্রোজেন নাইট্রোজেন যে বন্ডটা রয়েছে, এই বন্ডে নাইট্রোজেন অ্যাটমটা স্ট্রং ইলেকট্রোনেগেটিভ আছে নাইট্রোজেন অ্যাটমটা। তার সাথে নাইট্রোজেন অ্যাটমে আরেকটা ব্যাপার হলো যে এখানে যে লোন পেয়ার গুলো থাকে, এই লোন পেয়ার গুলোর মধ্যে রিপালশনটাও খুব বেশি হচ্ছে। তো স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস গুলো লোন পেয়ারের রিপালশনটা অনেক বেশি। তো তার ফলে নাইট্রোজেন নাইট্রোজেন রিপালশনের জন্য এই বন্ডটা সহজেই ভেঙে যেতে পারছে, যেখানে ফসফরাস লেস ইলেকট্রোনেগেটিভ হওয়াতে ফসফরাসের মধ্যে রিপালশনটাও কম কাজ করছে। তো দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মধ্যে যে রিপালশনটা হবে, কম ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের রিপালশন কম হবে। তো ফসফরাসের রিপালশন কম কাজ করছে, তাই বন্ডটা বেশি স্ট্রং থাকছে। এখানে ছোট অ্যাটমের বন্ড স্ট্রং হলেও রিপালশনের জন্য বন্ড সহজে ভেঙে যাচ্ছে।
তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জিতে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে নাইট্রোজেন আর ফসফরাসের কম্পারিজন, যেখানে নাইট্রোজেন ছোট সাইজের জন্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি ওর বেশি হওয়ার কথা, নাইট্রোজেনের উল্টে দেখা যাচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম হয়ে যাচ্ছে। এবং এই ব্যাপারটা এফেক্ট ফেলছে যে ক্যাটিনেশন প্রপার্টিতে। ক্যাটিনেশন প্রপার্টিটা কি, পরপর জুড়ে গিয়ে চেন বানানোর যে প্রপার্টি, মানে ধরো পরপর ফসফরাস অ্যাটমস গুলো জুড়ে যাচ্ছে, এই যে পরপর জুড়ে যাচ্ছে লং চেন বানানোর যে ক্ষমতাটা, এটাকে আমরা বলি ক্যাটিনেশন প্রপার্টি, যেটা সবচেয়ে ভালো কার্বনের ক্ষেত্রে দেখা যায়। আমরা ক্যাটিনেশন মানেই কার্বনের কথা বলি। এত ওয়াইড রেঞ্জের ক্যাটিনেশন, এত বেশি পরিমাণে ক্যাটিনেশন আর কোনো এলিমেন্ট পারে না। এখানে আমাদের এই গ্রুপ 15-এর কোনো এলিমেন্টই কার্বনের ধারে কাছে আসতে পারবে না, কিন্তু আমরা দেখব ফসফরাসের মধ্যে খানিকটা ক্যাটিনেশন প্রপার্টি আছে। আমি কার্বনের সাথে তুলনা করব না, কারণ কার্বনের ধারে কাছেও আসবে না ফসফরাসের ক্যাটিনেশন, কিন্তু তবুও ক্যাটিনেশন খানিকটা ফসফরাসে দেখা যায়। ফসফরাস খানিকটা লং চেন তৈরি করে। কারণগুলো আমরা জেনে নেব। তো কারণ নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে স্ট্রং বন্ড। এই যে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা আমরা দেখলাম ফসফরাসের ক্ষেত্রে সবচেয়ে এই গ্রুপের মধ্যে বেশি আছে। এই গ্রুপে যে কটা এলিমেন্ট রয়েছে তাদের মধ্যে ফসফরাসের কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা সবচেয়ে বেশি। তার মানে ফসফরাসের বন্ডটা ভাঙতে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের এনার্জি দরকার হচ্ছে, এবং সেই কারণে ফসফরাস লং চেন বানাতে পারছে। যেখানে নাইট্রোজেনের বন্ড এনার্জি কম আছে, এবং নাইট্রোজেনের বন্ড এনার্জি কম হওয়ার কারণে নাইট্রোজেন সিঙ্গেল বন্ড সহজে ভেঙে যায়। ফসফরাসের তুলনায় সহজে ভেঙে যায় নাইট্রোজেনের বন্ডটা, এবং তার কারণে আমরা যেটা বলছি যে নাইট্রোজেনের ক্ষেত্রে এই বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেহেতু অনেক বেশি কম রয়েছে, তাই নাইট্রোজেন লং চেন বানাতে পারে না। ম্যাক্সিমাম 3টে নাইট্রোজেন অবধি লং হতে পারে বন্ডিং, এর বেশি নাইট্রোজেন কখনোই বন্ডিং বানাতে পারে না। তো স্বাভাবিকভাবেই এটা ক্যাটিনেশনের উপর প্রভাব ফেলছে। বন্ড যেখানে উইক হবে সেখানে কিন্তু মনে রাখতে হবে ক্যাটিনেশন হবে না। যেখানে বন্ড স্ট্রং হবে, যেটা এই গ্রুপের মধ্যে আমরা ফসফরাসকে চয়েস করছি, ফসফরাস লেস ইলেকট্রোনেগেটিভ, সাইজেও ছোট আছে, তাই ভালো বন্ডিং করতে পারছে। রিপালশনের জন্য বন্ডটা ভাঙছেও না, আবার ছোট সাইজের জন্য ভালো বন্ডিংও হতে পারছে। তাই ফসফরাসের বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা অনেক বেশি আছে। সেই কারণে ফসফরাস লং চেন বানাতে পারছে, আমাদের ক্যাটিনেশন প্রপার্টি শো করতে পারছে ফসফরাস। তো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম গ্রুপ কম্পারিজনটা, অর্থাৎ বিভিন্ন প্রপার্টি গুলো এই গ্রুপে রয়েছে সেগুলো আলোচনা হলো। নেক্সট ভিডিওতে আমি এদের কেমিক্যাল প্রপার্টি কিছু নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।